আমিও অ্যাপ্লাই করেছি। দেখা গেল মানে আমি যেটা আমার ধারণার মধ্যে কল্পনার মধ্যে ছিল না যে আমাকে ইন্টারভিউতেই কল করবে না। আমি প্রথমত অফিসিয়েটিং ভাইস চ্যান্সেলর, একজন অফিসিয়েটিং ভাইস চ্যান্সেলর বাদ যাননি কিন্তু ইন্টারভিউ কল থেকে। এতগুলো 36টা ইউনিভার্সিটি, একজনও বাদ যাননি। কোনো না কোনো জায়গায় পেয়েছেন, কল পেয়েছেন, চান্স পেয়েছেন সেটা আমি বলছি না, কল পেয়েছেন। আমিও তো চান্স পাওয়ার কথা বলছি না, কল। তা আমি একমাত্র কল পেলাম না। আমি তো ক্রাইটেরিয়াগুলোই বুঝতে পারছি না যে কোন ক্রাইটেরিয়া হতে পারে। যদি এক্সপিরিয়েন্স বলা হয়, এক্সপিরিয়েন্স আমার প্রচুর, মানে আমি আগেই আমার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। আমি তোমাকে আগে কখনো হয়তো বলেছিলাম, আমি ডিন ছিলাম 3 বছর, 16 বছর আমি ইউজি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, পিএইচডি কমিটির কনভেনার ছিলাম, 3 ইয়ার্স 2 বছর আমি পিজি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, এবং খুব ইম্পর্ট্যান্ট পোস্ট হচ্ছে আইসিসি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে 8.5 বছর ধরে প্রিসাইডিং অফিসার ছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। সব মানে যেখানে ভাইস চ্যান্সেলর প্রফেসর 10 বছর মিনিমাম রিকোয়ারমেন্ট, সেখানে তাকে জাজ করবার জন্য সিলেকশন সিলেকশন হয়েছে 4 বছর প্রফেসর বা প্রফেসর নয়। কিন্তু আমি একটু প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু এরকম একটা হবে যে আমি 4-5টা দিনও টাইম পাবো না, এটা আমি ভাবিনি। কিন্তু রাত্রি 8:30টার সময় রেজিস্ট্রার আমাকে ফোন করে জানান যে হায়ার এডুকেশন থেকে ওনাকে চিঠি দেওয়া হয়েছে ওই রাত্রি 8:28 এরকম একটা টাইমে, যে আগামীকাল সকাল 10:30টার মধ্যেই নতুন ভিসি জয়েন করবেন আশুতোষ ঘোষ। ওই সময় ওই রাত্রের মধ্যে সমস্ত কিছু ওয়াইন্ড আপ করা, প্যাকিং করা, নিজের জিনিসগুলো তোলা, এই সব কিছু করে আমি রাত্রি 12টার সময় ইউনিভার্সিটি থেকে বেরোই। মাথাটা কারোর কাছে বিক্রি করা নয়, এটা হওয়া দরকার। একেবারে মাথাটা কারোর কাছে আমি বিক্রি করব না। ইউনিভার্সিটির মস্তিষ্ক যেটা মাথা, মানে ভিসি, তার মাথাটা যেন কোথাও বিক্রি করা না থাকে। এটা হলেই আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুচারুভাবে তৈরি হতে পারে। আর তা নইলে তো পার্টি অফিস হয়ে যাবে না। যখন ওখানে একটি মেয়ে গ্যাং রেপ হলো সাউথ ক্যালকাটা কলেজে, সেইটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে আমি প্রচুর দুর্নীতির খবর পেয়ে গেলাম। আমি লটাকে ঢেলে সাজাতে শুরু করলাম। ল ডিপার্টমেন্টের নতুন ডিন নিয়োগ করলাম, নতুন সেক্রেটারি নিয়োগ করলাম। লয়ের 14টা আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ আছে, তাদের সবাইকে আমি সিন্ডিকেট রুমে ডেকে এনে মিটিং করলাম, এবং সবাই ছিল সেখানে, আমাদের সেক্রেটারিরা সবাই ছিল, সায়েন্স, আর্টস, ল। এবং তারা কি বলে গেছিলো জানো আমাকে? ম্যাডাম, এর আগের বার আপনার সঙ্গে যখন কথা হয়েছিল তখন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ঘরে বসে ভাইস চ্যান্সেলর ডক্টর শান্তা দত্তদের সঙ্গে কথা বলেছিলাম। আর আজকে যখন কথা বলছি তখন ক্যালকাটা ইউনিভার্সিটির বিহারীলাল ক্যাম্পাসের হোম সায়েন্স ডিপার্টমেন্টের ফুড অ্যান্ড নিউট্রিশন উইংয়ের প্রফেসরের সাথে কথা বলছি, প্রফেসর ডক্টর শান্তা দত্তদের সঙ্গে। প্রশ্নটা এইখানে যে এত বড় একটা পদ থেকে আপনি অব্যাহতি নিলেন এবং এখানে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে জয়েন করলেন, স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের নিশ্চয়ই খুব আনন্দ যে আপনারা ম্যাডামকে ফিরে পেয়েছে। আপনার কেমন লাগছে? হ্যাঁ, এটা মানে অ্যাকচুয়ালি তোমাকে প্রথমেই বলি যে আমি আসলে জাত মাস্টারমশাই, কিন্তু মানে জাত টিচার থাকে না কিছু, আমি হচ্ছি তাই। এবার জাত প্রশাসক কিনা সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় বুঝেছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রথমেই শিক্ষক, তারপরে উপাচার্য, এই কথাটা সবসময় তোমাকে আগেও বলেছি। তাই জাত মাস্টারমশাই যখন ছাত্রদের ক্লাসে পেয়ে যায় তখন তো তার আনন্দ হবেই। তবে তোমাকে একটা জায়গা আমি একটু কারেকশন করে দেবো, সেটা হচ্ছে আমি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, অনারেরি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, তার মানে বিনা পারিশ্রমিকে আমি কিন্তু ছাত্রদের পড়াতে এসেছি। এটাকে বলে অনারেরি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। এরকম অনারেরি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর কিন্তু আরও আছে ইউনিভার্সিটিতে, মানে আমার আমলেই আমি করেছি কয়েকজনকে, নেই যে তা না, আছেন এরকম মাস্টারমশাইরা আছেন, মানে নিবেদিত প্রাণ ছাত্রদের জন্য। তা আমি সেইভাবে আজকে এখানে এসেছি, এবং বাচ্চারা, ছেলেমেয়েরা ভীষণ খুশি, কারণ তাদের পোস্ট গ্র্যাজুয়েটটা একটু মার খাচ্ছিল আমি চলে যাওয়ার পরে, কারণ রিক্রুটমেন্ট নেই সেরকম, আর এখানে খুব কম সংখ্যক টিচার। তাতে ফুড অ্যান্ড নিউট্রিশন একটা এত বড় ভাস্ট সাবজেক্ট, এখানে ইউজি এবং পিজি দুটোই পড়ানো হয়, মানে প্রচুর স্টুডেন্ট। হ্যাঁ, তাদের ক্লাসের চাপ 2-3 জন টিচারের উপরে পড়ে রয়েছিল, পিজিটা বেশি মার খাচ্ছিল। সেখান থেকে টিচারদের মধ্যে এই দাবিটা উঠে আসে যে ম্যাডামকে অনারেরি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে আমরা কিছুদিন পেতে পারি কি না আর কি। তাই সেই হিসেবে এই দাবি গিয়েছিল সিন্ডিকেটে, এবং সিন্ডিকেটে যখন এই দাবিটা যায় তখন অ্যাকচুয়ালি আমি জানি না কিন্তু বিষয়টা, এটা টেবিল আইটেম হিসেবে
চলে আসে, অনেক টেবিল আইটেম আসে, সেরকম আসে। এবং আমাকে রেজিস্ট্রার তখন বলেন যে আপনি একটু ম্যাডাম চেম্বারে গিয়ে বসুন, আপনার একটা এজেন্ডা আছে। তো এটা নিয়ম, যাকে নিয়ে আলোচনা হবে তাকে তখন সেইখান থেকে উঠে যেতে হবে, সেটা যে কেউ, সেটা ভিসি থেকে শুরু করে যে কেউ। তা আমি উঠে চলে আসি, ডেকোরাম বিরুদ্ধ বলে আমি জিজ্ঞাসাও করিনি যে কেন। তারপর পরে শুনেছিলাম যে আমাদের টিচাররা, অনেকজন টিচার মিলে একটা চিঠি প্লেস করেছিল রেজিস্ট্রারের কাছে, এবং সেটা চিঠিটা ফরওয়ার্ড করে নিয়ে যায় ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স, এবং তিনি সেই সিন্ডিকেটের মেম্বার, এবং তিনি এই ডিন সেই মিটিংয়ের এই প্রস্তাব করেন এবং চেয়ার করেন, এবং এখান থেকে সর্বসম্মতিক্রমে অনারারি অ্যাডজাঙ্ক্ট প্রফেসরটা পাস্ট হয়ে যায়। সেদিন আরও একজনের অনারারি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ছিল, সেটা হচ্ছে মৈত্রেয়ী দাশগুপ্ত বায়োকেমিস্ট্রির, তারটাও পাস হয়, আমারটাও পাস হয়। এরপর সিন্ডিকেট মিটিং হয়ে যাওয়ার পরে যখন আমাকে উনি বলেন, রেজিস্ট্রার ঘটনাটা বলেন, তো আমি ওনাকে বলি যে বেশ ঠিক আছে, পাস হয়েছে ঠিক আছে, কিন্তু এটা আমি এখন অ্যাকসেপ্ট করবো না, কারণ আমি তো ফুল ফ্লেজেড ভাইস চ্যান্সেলর, তো এটা শেষ হোক, তারপর দেখা যাবে, কখন শেষ হবেই। তো শেষ হলো অদ্ভুতভাবে, অভূতপূর্বভাবে শেষ। তখনই রেজিস্ট্রার এবং ডিন অফ দ্য ফ্যাকাল্টি আমাকে এই কথাটা মনে করিয়ে দেয় যে অ্যাডজাঙ্ক্ট প্রফেসরটা পাস্ট হয়ে রয়েছে, চিঠিও রেডি, তাহলে এটা অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করে নিন। তো আমি সেটা অ্যাকসেপ্ট করে নিলাম, জয়েনিংও দিলাম, এবং যেদিন চলে এলাম তারপর দিনই আমি জয়েন করে যাই। ক্লাস নিতে শুরু করেছি, বিনা পারিশ্রমিকে ক্লাস নিচ্ছি, যেমন বিনা পারিশ্রমিকে 3টে পোস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি 3টে পোস্ট আমি চালিয়েছিলাম, ভিসি, প্রভিসি ফিন্যান্স অ্যান্ড প্রভিসি একাডেমিক, বিনা পারিশ্রমিকে। আজকে ছাত্রদের পড়াতে তো আরও ভালো লাগছে। এবং এই যে আপনি বললেন একটু আগে যে এই বিষয়টা সিন্ডিকেটে যায় এবং সেখান থেকে বিষয়টা পাস হয় এবং আপনার কাছে চিঠি আসে, কিন্তু সেখানে বিরোধী পক্ষের থেকে কিন্তু বেশ অসন্তোষের আঁচ পাওয়া যাচ্ছে। তাদের বক্তব্য যে একটা পুরনো চিঠির ওপর ডিপেন্ড করে এই রকম একটা ডিসিশন নিয়ে নেওয়া হলো কী করে, পরবর্তী যে মিটিং হবে, পরবর্তী যে সিন্ডিকেটের যে মিটিং হবে, সেই মিটিংয়ে তারা এই বিষয়টা সম্পর্কে কিন্তু তাদের নিজেদের বিরোধিতার কথা প্রকাশ করবেন। আসলে দেখো, বিরোধী পক্ষ যে কে বলেছে আমি বলতে পারছি না, কিন্তু তারা বোধহয় ওই দিন সেখানে নোট অফ ডিসেন্টেশন ছিলেনই না হয়তো বা, তাহলে পরবর্তী সিন্ডিকেটে যে সিন্ডিকেটটাকে পাস করিয়েছে সেই সিন্ডিকেটে যদি নোট অফ ডিসেন্ট না দেওয়া থাকে, তাহলে এটা নিয়ে তো কথা বলার কোনো জায়গা। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে উপাচার্য নিয়োগ হলো বা আপনাকে যে আপনার পদ থেকে সরানো হলো, এই সবটা কি প্রোটোকল, নিয়মকানুন সমস্তটা মেনটেন করে করা হয়েছে? এর মধ্যে কি মানে এত স্মুথলি ঝটপট ব্যাপারটা হয়ে গেল? কিন্তু কোনো সরকারি কাজই তো এত তাড়াতাড়ি এত স্মুথলি হয় না। আপনার ক্ষেত্রে হলো কি করে? আসলে দেখো, তোমার সঙ্গে আমার এর আগে অনেক বিষয় আলোচনা হয়েছে, কিন্তু এই প্রসঙ্গগুলো ওঠেনি। তুমি বোধহয় হয়তো খেয়াল করোনি যে একদম আমরা বেশ একটা বড় সংখ্যার ভাইস চ্যান্সেলর বিভিন্ন ইউনিভার্সিটিতে চ্যান্সেলার্স অথরাইজড ভাইস চ্যান্সেলর হিসেবে আমাদের নিয়োগ করেছিল 1-to-1 ইন্টারভিউ করে, এবং আমার সময়ও তাই হয়েছে। এবং সেখানে চ্যান্সেলর যে চিঠিটা আমার কাছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে, তাতে লেখা ছিল আনটিল ফার্দার অর্ডার। খুব ইন্টারেস্টিং, এটা লেখা রয়েছে আনটিল ফার্দার অর্ডার। এবার চ্যান্সেলর স্যার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ হয়তো ঠিক মতন কাজ করেননি, তাকে টার্মিনেট করেছেন, আবার যে ঠিক মতো কাজ করেছে তাকে কন্টিনিউ করেছেন। তা আমি কন্টিনিউড ভাইস চ্যান্সেলরই ছিলাম। তো এটা নিয়ে সরকার হাইকোর্টে কেস ফাইল করে, মানে তারা এটা আপত্তি তোলে, একদম শুরুতেই আপত্তি তোলে, এবং শুরুতে আপত্তি তোলে হাইকোর্টে সরকার পক্ষ হেরে যায়। হেরে গিয়ে চ্যান্সেলর ইউজিসির নিয়ম অনুযায়ী, স্ট্যাটিউট অ্যাক্ট অর্ডিন্যান্স দেখবে যে চ্যান্সেলর ইজ দ্য ভেরি মাচ অ্যাপয়েন্টিং অথরিটি অফ দ্য ভাইস চ্যান্সেলর। সুতরাং হাইকোর্ট রায় দিয়ে দিল যে এই অ্যাপয়েন্টমেন্ট লিগ্যাল, কোনো অসুবিধা নেই। এবং আমরা শুধু তার সঙ্গে রায়ের সঙ্গে একটা কথা লেখা ছিল যে তারা অল দ্য ইমিউনিটিস অফ দ্য ভাইস চ্যান্সেলার্স তারা পাবেন, গাড়ি থেকে শুরু করে সব কিছু, কেবল প্রফেসরের মাইনেটা নিয়ে তারা কাজ করবেন। মানে প্রফেসরের সঙ্গে অল্প কিছু এক্সট্রা থাকে ভিসির,
হয়তো কিছুটা বেশি স্কেল থাকে, সেটা ছাড়া তারা শুধু প্রফেসর মাইনে নিয়ে কাজ করবেন। এটাতে আমরা মেনে নিই জিনিসটা। এরপর হাইকোর্ট থেকে কেসটা সরকার চলে গেল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে মামলা চলতে লাগলো, এবং চ্যান্সেলর স্যারকেও টেনে সুপ্রিম কোর্টে নিয়ে গেল তারা। সুপ্রিম কোর্টে এই মামলাটা অনেক দিন ধরে 23 সাল থেকে চলছে, চলতে 24 সালে একটা সময় সুপ্রিম কোর্ট একটা রায় দিল, সেটা হচ্ছে যে কিছুতেই মিলছে না মতে রাজ্য সরকার এবং রাজ্যপালের, সুতরাং সুপ্রিম কোর্টে একটা রায় দেওয়া হলো যে একজন সার্চ কাম সিলেকশন কমিটিগুলো তৈরি করা হোক, এবং সেটা ফর্মার চিফ জাস্টিসেরকে দায়িত্ব দেওয়া হলো। তার নাম ইউ ললিত। একটা ধারাবাহিক পেপারে বেরিয়েছে। ইউ ললিতের আন্ডারে সিলেকশন কমিটিগুলো তৈরি হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে সব কিছু হবে আর কি। এবার অ্যাডভার্টাইজমেন্ট করবার জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের উপর দায়িত্ব পড়ল। অ্যাডভার্টাইজমেন্ট, এই সময় অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল জুলাই মাসের, খুব সম্ভব জুলাই 2024। প্রচুর মানুষ অ্যাপ্লাই করেছে, প্রচুর, জ্ঞানীগুণীজন তো কম নেই, প্রচুর। যারা ভিসি আছেন তারাও অ্যাপ্লাই করেছেন, যারা অথরাইজড লাইসেন্স তারা অ্যাপ্লাই করেছেন, যারা ভিসি হতে চান তারাও অ্যাপ্লাই করেছেন, যারা প্রফেসর 10 বছর মিনিমাম রিকোয়ারমেন্ট, প্রফেসরশিপ 10 বছর, তার সঙ্গে তার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স এবং বায়োডেটা ডেফিনেটলি, এগুলো নিয়ে যারা উপযুক্ত সবাই অ্যাপ্লাই করেছেন। যেটা ঘটলো, আমিও অ্যাপ্লাই করেছি। দেখা গেল, মানে আমি যেটা আমার ধারণার মধ্যে, কল্পনার মধ্যে ছিল না যে আমাকে ইন্টারভিউতেই কল করবে না। আমি কিন্তু এটাতে আশ্চর্য হয়ে যাই। এটা সত্যি আমার একেবারে অকল্পনীয় ছিল যে এরা আমাকে ইন্টারভিউতেই কল করবে না। এটা কী করে হতে পারে? প্রথমত আমি অফিসিয়েটিং ভাইস চ্যান্সেলর, একজন অফিসিয়েটিং ভাইস চ্যান্সেলর বাদ যাননি কিন্তু ইন্টারভিউ কল থেকে। এতগুলো 36টা ইউনিভার্সিটি, একজনও বাদ যাননি। কোনো না কোনো জায়গায় পেয়েছেন, কল পেয়েছেন, চান্স পেয়েছেন সেটা আমি বলছি না, কল পেয়েছেন। আমিও তো চান্স পাওয়ার কথা বলছি না, কল। তা আমি একমাত্র কল পেলাম না। এবার এটাতে আমি এত অবাক হলাম যে এটা কি করে হলো, কি ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেওয়া হলো। আমি তো ক্রাইটেরিয়াগুলোই বুঝতে পারছি না যে কোন ক্রাইটেরিয়া হতে পারে। যদি এক্সপিরিয়েন্স বলা হয়, এক্সপিরিয়েন্স আমার প্রচুর, মানে আমি আগেই আমার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। আমি তোমাকে আগে কখনো হয়তো বলেছিলাম, আমি ডিন ছিলাম 3 বছর, 16 বছর আমি ইউজি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, পিএইচডি কমিটির কনভেনার ছিলাম, 3 ইয়ার্স, 2 বছর আমি পিজি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, এবং খুব ইম্পর্টেন্ট পোস্ট হচ্ছে আইসিসি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে 8.5 বছর ধরে প্রিসাইডিং অফিসার ছিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি সব। এবং পরবর্তীকালে তো ভিসি হিসেবে কন্টিনিউ করছি, তখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে না যখন এটা। সুতরাং আমি বাদ যেতে পারি, তার সঙ্গে আবার বায়োডেটা এবং 10 বছর, 15 বছরের, 14-15 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ প্রফেসর। তো এটা কী করে হতে পারে? আমি একেবারে কল্পনাতীত। এবার তার মানে তুমি বলতে পারো যে ওইখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল কিন্তু কনস্পিরেসিটা, যে বাদ দিল কেন? ইন্টারভিউ কল করতে পারতো, ইন্টারভিউ বোর্ডে বাদ দিতে পারতো। আমি তো এমন দাবি কেউ পৃথিবীর করতে পারে না যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমাকেই ভিসি হতে হবে, ভিসি হব, কখনো হতে পারে না। কিন্তু ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে দেবে না। তখন আমি একটা কেস ফাইল করি সুপ্রিম কোর্টে, প্রচুর পয়সাও খরচ হয়েছে। সুপ্রিম কোর্টে কেস ফাইল করে আমার এক বন্ধু ছিলেন এখানে, যিনি আমার সবসময় আমার সঙ্গে সহায়তা করেছেন হাইকোর্টের, তিনি আমাকে হেল্প করেন। সুপ্রিম কোর্টে যখন কেস ফাইল করতে যাই তখন এই সব পয়েন্টগুলো সেখানে লেখা হয়েছিল, এবং একটা অদ্ভুত জিনিস ওখানে বেরিয়ে আসে যে যখন সুপ্রিম কোর্ট ইউ ললিতকে দায়িত্ব দিচ্ছেন, তো তাকে দায়িত্ব দিচ্ছেন, আর তো কিছু নয়। তিনি পশ্চিমবঙ্গের তো কিছু চেনেন না, চেনার কথাও ওনার নয়। তাহলে ওনাকে তো এই যে সিলেকশন কমিটিগুলো তৈরি করতে গেলে ওনাকে সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? এই নোডাল ইনস্টিটিউটগুলোর সাহায্য। নোডাল ইনস্টিটিউটগুলো কি? হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন। দুটোরই চেয়ারম্যান হচ্ছে ব্রাত্য বসু, এডুকেশন মিনিস্টার।
আর ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তখন ছিলেন আশুতোষ ঘোষ। আশুতোষ ঘোষ যে ভাইস চেয়ারম্যানে জয়েন করেছে সেটার প্রমাণ তো আমি স্বয়ং, কারণ ভিসি হিসেবে তো আমার কাছে চিঠিটা এসছে। 1 মার্চ 2024 উনি জয়েন করেন। তাহলে এই যে নোডাল ইনস্টিটিউটগুলো এই সিলেকশন কমিটিগুলোকে তৈরি করে দিল। তো সিলেকশন কমিটিগুলোকে যিনি তৈরি করে দিচ্ছেন তিনি আবার অ্যাপ্লিকেন্ট। আশ্চর্যের বিষয়। আবার দেখা যাচ্ছে যে এই যে অ্যাপ্লিকেন্ট তিনি 11টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন, 11টাতেই কোনোটা 1 নয় 2, মানে প্রথম 3-এর মধ্যে উনি সব আছেন। তো এই যে নোডাল ইনস্টিটিউটের এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই পয়েন্টগুলো কিন্তু ওখানে তোলা হয়েছিল এবং উনি রিজাইন করেন ইন্টারভিউর কিছু আগে। তার মানে পুরো জিনিসটা সাজানো হয়ে গেছে ততদিনে। এবং এখানে দেখা যাচ্ছে, আমি এগুলো সব আমার কাছে ছিল, এবং এখানে দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন সার্চ কাম সিলেকশন কমিটি, তাদের মধ্যে অনেকেই আছেন যারা 4 বছর প্রফেসর, বা কেউ প্রফেসরই নয়। মানে যেখানে ভাইস চ্যান্সেলর প্রফেসর 10 বছর মিনিমাম রিকোয়ারমেন্ট, সেখানে তাকে জাজ করবার জন্য সার্চ কাম সিলেকশন হয়েছে 4 বছর প্রফেসর, বা প্রফেসর নয়, একদম নেই, প্রফেসরই নন, এমনও লোকজন আছে। তা তাদের খবর নিয়ে সব বার করেছিলাম, করে সব জমা দিয়েছিলাম সমস্ত, যে এই সব কী হলো ব্যাপারটা। তো আশ্চর্যের বিষয় যে আমার কেসটা অনেক দিন ঝুলিয়ে রেখে 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 আলটিমেটলি ওটাকে ডিসমিস করে দেওয়া হয় সুপ্রিম কোর্টে। কেসটার হিয়ারিংই হলো না। তো ব্যাস, হিয়ারিং হলো না। সুপ্রিম কোর্টের উপর কী বলার আছে, হিয়ারিং হলো না। আমার অ্যাডভোকেট বারবারই গেছেন। এরপর চ্যান্সেলর ভার্সেস স্টেটের কেসটা চলতে লাগলো। চলতে চলতে গিয়ে এই শেষে গিয়ে 6টা ইউনিভার্সিটি, প্রথমে 19টা ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, তারপরে পড়ে রইল 17টা। 17র মধ্যে 6টার আবার অ্যাপয়েন্টমেন্ট জন্য 6টা নাম ঠিক করা হয়ে গেল। তার মধ্যে সেই সময়ই আমি জেনেছিলাম যে আশুতোষ ঘোষের নামই 1 নম্বরে ছিল সোনালী চক্রবর্তী ব্যানার্জি, 2 নম্বরে ছিল আশুতোষ ঘোষ, আর 3 নম্বরে ছিল দেবতোষ গুহ। এটা পাবলিক করেছে, কিন্তু এই আমাদের রুলিং পার্টির ভীষণ প্রচুর কাগজপত্র এগুলো কিন্তু মিডিয়াতে নিয়ে এসেছিল। তো প্রথমজন সোনালী চক্রবর্তী ব্যানার্জি, তিনি স্টেট ইউনিভার্সিটিতে অলরেডি 1 নম্বর পজিশনে থেকে জয়েন করে গেছিলেন। তারপরে আবার সেটা ছেড়ে উনি সুপ্রিম কোর্টের অর্ডারে রবীন্দ্র ভারতীতে জয়েন করেন। তাহলে এবার 2 নম্বর আর মাত্র 2 জন রইল। ওখানে একটা কথা বলা ছিল যে 3 জনের মধ্যে একটা মেরিট জাজমেন্ট করতে বলা হচ্ছে, কারণ চ্যান্সেলর স্যার বারবারই এই মেরিটের সঙ্গে মেরিটকে উনি কম্প্রোমাইজ করতে রাজি নন, বারবার জানাচ্ছিলেন। অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দেওয়াটাকে উনি মানছিলেন না। এটা একটা অর্ডারই ছিল অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেবে সিএম, তো উনি সেটা মানছিলেন না। এবারে উনি ওটাকে মেরিটে সাজাতে ইউ ললিত আবার একটা ইন্টারভিউ করে এই আইটিতে। 3 জন করে সবাইকে ডাকা হয়। কেবল কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2 জনকে ডাকা হয়, কারণ প্রথমজন তো রবীন্দ্রভারতীতে চলে গিয়েছে। তারপরে আর 2 জন এলো। এই 2 জন ব্যক্তি, দেবতোষ গুহ 3, আর 2 হচ্ছে আশুতোষ ঘোষ। তারপর 19 তারিখ ছিল মনে হয়, অগাস্ট মাসের, যতদূর মনে পড়ছে ইন্টারভিউটা হয়েছিল। তারপরেই দেখা গেল 20 তারিখ বা 21 তারিখেই ওই অগাস্টেরই হুট করে আমার কাছে 2টো চিঠি চলে এলো, অফিসিয়াল লেটার। একটা হচ্ছে সীমা আর্ট গ্যালারির বোধহয়, আরেকটা হচ্ছে সে দিল্লির কোনো একটা ডিফেন্সের ওই ভেরিফিকেশন চিঠিগুলো থাকে না চাকরির, সেই চিঠির ওপরে লেখা রয়েছে প্রফেসর আশুতোষ ঘোষ, ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আশ্চর্যের বিষয়, যদি সিলেকশনও হয় তাহলে তারও তো প্রসিডিওর আছে। প্রথমে সেটা যাবে আবার রাজ্যপালের কাছে, তারপরে যাবে হয়তো সুপ্রিম কোর্টে, বা সুপ্রিম কোর্টে আগে যাবে, তারপরে মানে অনেকটা প্রসিডিওর। ইন্টারভিউ হলো আর রেজাল্ট বেরিয়ে গেল। আবার শুধু না, চিঠিও চলে এলো 2টো এই নাম প্রিন্ট করা নাম। আশ্চর্যের বিষয়, আমি ওই চিঠিগুলোর ওপরে ছবি তুলে চ্যান্সেলর স্যারকে পাঠিয়ে দিয়েছিলাম যে এরম নামে আমার কাছে, এটা অত্যন্ত বেআইনি কাজ, কারণ আমি অলরেডি ভিসি তখন। মাঝখান দিয়ে যেটা হলো যে ভেরিফিকেশন লেটারটা যেহেতু নাম লিখে এসেছে, আমি লেটারটা খুলতেও পারলাম না, আর ওই বাচ্চার ছেলে মেয়েটার বোধহয় চাকরিটাও হলো না।
ভেরিফিকেশন করে দিতে পারিনি, কারণ নাম লেখা রয়েছে, কিন্তু নাম লিখে কিন্তু আসে না চিঠি, নর্মালি ভিসি লিখেই আসে। এবার যে ভিসি থাকবে সে খুলবে, কিন্তু ওটা নাম লিখে এসেছিলো। এটা হচ্ছে আমার উপর একটা মেন্টাল প্রেশার নিয়ে আসা ছাড়া আর কিছুই নয়। তা যাই হোক, তারপরেও চলছে বাড়ি বাড়ি, কিন্তু ওই কোর্টে হিয়ারিং হচ্ছে, কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে না, এরকম একটা হতে হতে লাস্টলি আমি খুব রিলায়েবল সোর্স থেকে শুনেছিলাম যে চ্যান্সেলর স্যার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেকশনে উনি রিজার্ভেশন দিয়েছিলেন, এবং রিজার্ভেশন দিয়ে উনি কেস ফাইলও করেছিলেন। আর সেই কেসটা মানে অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং সেই অ্যাপ্লিকেশনের হিয়ারিংটা হয়েছিল ইন চেম্বার কোর্টে, নট ইন দ্য ওপেন কোর্ট। ইন চেম্বার কোর্ট বলে একটা কথা আছে, যেখানে জাজ থাকবেন, দুপক্ষের অ্যাডভোকেটরা থাকবেন। ইন চেম্বার কোর্টে সেটার হিয়ারিং হয়, এবং হিয়ারিং হওয়ার পরে কী ঘটেছিল সেটা পাবলিক ডোমেনে আসেনি। এলো কি না, মধ্যরাত্রে প্রায় মানে রাত্রি 8:30টার সময় আমার কাছে, খুব সম্ভব সেই তারিখটা ছিল 28 তারিখ বোধ হয়, 28 কিংবা 29, মনে হয় 29 হতে পারে বা 28 হতে পারে, এই গত মাসের অক্টোবরের এই রাত্রেবেলা, মানে ওইখানে কি ঘটেছিল সেটা কিন্তু আমার কিছুই জানা নেই, পাবলিক ডোমেনে এলোই না, ওটা ইন চেম্বার কোর্টে। কারণ চ্যান্সেলর স্যার অবজেকশন দিলেন, এটা আমি রিলায়েবল সোর্স থেকে শুনেছি, কিন্তু সেই অবজেকশনটা কী হলো সেটা জানলাম না আর কিছু। যেটা জানলাম যে রাত্রি 8:30টার সময় রেজিস্ট্রার ফোন করে আমাকে জানাচ্ছেন, আমি তখনও চেম্বারে ছিলাম, যে আমি জানি আমার তো কাগজপত্র গোছাতে হবে, আমি বুঝতে পারছি যে এক পা বাইরে এক পা ভেতরে দিয়ে আমি কাজ করছি, যেটা কেউ হয়তো আমাকে দেখে বুঝতে পারতো না, কিন্তু আমি একটু প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু এরকম একটা হবে যে আমি 4-5টা দিনও টাইম পাবো না, এটা আমি ভাবিনি। কিন্তু রাত্রি 8:30টার সময় রেজিস্ট্রার আমাকে ফোন করে জানান যে হায়ার এডুকেশন থেকে ওনাকে চিঠি দেওয়া হয়েছে ওই রাত্রি 8:28 একটা টাইমে, যে আগামীকাল সকাল 10:30টার মধ্যেই নতুন ভিসি জয়েন করবেন, আশুতোষ ঘোষ নামটাও বলে দিলেন। আমি একটা এই মানে আপনাকে একটু আটকে প্রশ্ন করছি যে এটা তো মানে প্রথমত হচ্ছে গিয়ে একটা সময়সীমা থাকে, একটা অফিসিয়াল কাজের সময়সীমা থাকে, সেই সময়সীমার বাইরে গিয়ে এরকম অফিসিয়াল লেটার আসা, এবং একজন যিনি অ্যাক্টিং ভিসি হিসেবে রয়েছেন তাকে হঠাৎ করে রাত্রি 8:30টার সময় জানানো যে কালকে 10:30টার সময় আসবেন, তো এটা তো অত্যন্ত এম্বারেসিং ব্যাপার। আমার কাছে সরকারের কোনো চিঠি আসেনি, আমার কাছে রাজভবন থেকেও কোনো চিঠি আসেনি। আমার কাছে এলো একটা ফোন রেজিস্ট্রারের, যে রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, রেজিস্ট্রার কিন্তু নর্মালি জানায়, তার কপি টু সিসিও তো আমার কাছে আসতে পারতো, কোনো কিছু নয়। 8:30টার সময় জানানো হচ্ছে যে কাল 10:30টায় নতুন ভাইস চ্যান্সেলর জয়েন করবে। আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হলো আমার। প্রচুর কাজ পেন্ডিং থাকে, প্রচুর ফাইল ছড়ানো থাকে, তারপরে আমার সারা ঘর ভর্তি অনেক গিফটস সাজানো ছিল। ওই সময় আমার ওখানে উপস্থিত ছিলেন 6 জন অফিসার, ওরা অনেকেই রাত্রে ফাইল নিয়ে কাজ করতে আসেন আমার কাছে, কারণ আমি অনেকটা রাত পর্যন্ত কাজ করি। রেজিস্ট্রারই 8টার সময় বেরিয়েছেন আমার ঘর থেকে, তখনও ওনার কাছে কোনো খবর নেই। আর ছিল কয়েকজন এলএস স্টাফ, আমার একজন অ্যাটেন্ডেন্ট আর আমার 2টো বন্ধু। ওই সময় ওই রাত্রের মধ্যে সমস্ত কিছু ওয়াইন্ড আপ করা, প্যাকিং করা, নিজের জিনিসগুলো তোলা, এই সব কিছু করে আমি রাত্রি 12টার সময় ইউনিভার্সিটি থেকে বেরোই। এলএস স্টাফরা দাঁড়িয়ে থাকেন, আমার অ্যাটেন্ডেন্ট কেঁদে ফেলেন, পুলিশরাও সেই বিমর্ষ চোখে জল নিয়ে, 2 জন আমার পুলিশ থাকে সবসময়, তারা। আমি সেই অবস্থায় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসি। আমার কাছে এখনও সেই লেটার রয়ে বসে আছে যে আনটিল ফার্দার অর্ডার, আমার মানে চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু তারপরে আর আমার সঙ্গে কোনো অফিসিয়াল কমিউনিকেশন, মানে কি না সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের কেস, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, এটাও আমার কাছে অর্ডারের কপি নেই। আমার অ্যাডভোকেটের কাছেও কোনো কপি নেই। আমি রাজভবন থেকে জেনেছি লাস্টলি যে হ্যাঁ এরকম একটা অর্ডার এসেছে, সই করতে বাধ্য হয়েছেন রেজিস্ট্রার, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের অর্ডার, কিন্তু আমার কাছে কোনো অফিসিয়াল। এটা তো অত্যন্ত এম্বারেসিং তো বটেই। একটা সৌজন্যমূলক ব্যাপারও তো থাকে যে ঠিক আছে আমি 3 days টাইম দিলাম বা 2 days টাইম দিলাম, আমি জয়েন করবো 2 দিন পর, ম্যাডামকে জানিয়ে দেওয়া হোক, হ্যাঁ অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক, এটা মুখে জানিয়ে দেওয়া হোক, বা একটা গভর্নমেন্ট তো ছেড়েই দিলাম, আমি আশাই করি না কিছু।
কিন্তু সেটাও হলো না, যেখানে যাদবপুরে ভাইস চ্যান্সেলর কিন্তু 5 দিনের মাথায় জয়েন করেছেন, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরের দিন সকালবেলা। আমি যদি 8:30টায় সেই সময় ইউনিভার্সিটিতে না থাকতাম, নাও থাকতে পারতাম, কোনো দিন তো 8টাতেও বেরিয়ে গেছি, সেদিন আমি ছিলাম, তাহলে পরের দিন আমার অবস্থাটা কী হতো? আমি জয়েন করতে এসে, আমি কাজ করতে এসে দেখতাম আরেকজন বসে আছেন, এবার আমার সমস্ত জিনিস বার করা, যা কিছু করা নিয়ে একটা সমস্যায় আমাকে পড়তে হতো। তো রেজিস্ট্রার সেইটুকুন সাহায্য আমাকে করেছেন, অনেক বইপত্র গিফট থাকে, সেগুলো আমি বিলি করে দিয়ে এসেছি। এরকম একটা ভাবে আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছি। আজও আমার কাছে সেই আনটিল ফার্দার অর্ডার চিঠিটাই বসে আছে। যদি বলো অফিসিয়াল ডকুমেন্ট কি, এটাই আমার ডকুমেন্ট। আমি চ্যান্সেলর স্যারকে জানিয়েছি যে আপনি আমাকে একটা অ্যাটলিস্ট একটা কমপ্লিশন সার্টিফিকেট, যে আমি এতদিন কাজ করেছি, এবং উনি সবসময় আমাকে কাজের অ্যাডমায়ার করেছেন, যেমন দুনিয়া করেছে, সকলেই করেছে। আজকে তার একটা চিঠি যদি ওনার থেকে পাই তাহলে আমি খুশি হব। ম্যাডাম, তাহলে বিষয়টা এরকম যে আনটিল ফার্দার অর্ডার, তার মানে আপনার কাছে কোনো ফার্দার অর্ডার এখনও পর্যন্ত আসেনি, সেই হিসেবে যদি ধরতে হয় তাহলে এই মুহূর্তে কিন্তু এখনও আপনার কাছে যেহেতু অর্ডার আসেনি, আপনি এখনও অ্যাক্টিং ভিসি। হ্যাঁ, সেটার যুক্তি অন্য। সেটা হচ্ছে যে এই যে অ্যাক্টিং ভিসির ওপর দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারটা সুপারসিড করেছে, মানে চ্যান্সেলরের অর্ডারের ওপরে সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট রিসোর্ট মানুষের কাছে আজকে। এটা নিয়ে আমার তো সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা বলা উচিতই নয়। সুপ্রিম কোর্ট লাস্ট রিসোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডার আমার অর্ডারের উপরে সুপারসিড করেছে। সেইভাবে দেখতে মানে আইন তাই দেখবে, আইন এই চোখেই দেখবে। কিন্তু আইনের বাইরে তো কতগুলো জিনিস থাকে, যে ডেকোরাম বলে তো একটা জিনিস থাকে, একটা জানানোর তো একটা বিষয় থাকে, সেটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো চিঠি নেই। এবং আইনের প্রসঙ্গে যদি একটু আসি, তাহলে সেক্ষেত্রে আরও কয়েকটা প্রশ্ন উঠে আসে। যে প্রথমত আমরা সাধারণ ক্ষেত্রে দেখেছি স্কুল কলেজেও যখন একজন কোনো টিচার তিনি যখন চলে যাচ্ছেন বা তিনি বিদায়ী যখন হচ্ছেন, তখন তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়। সেটা আপনার ক্ষেত্রে হয়নি, সেটা আমরা আপনার কথা শুনেই বুঝতে পারলাম। উপরন্তু দেখা যাচ্ছে যে পরের দিন যখন নতুন ভিসি এসে তার চেয়ারের দখল নিচ্ছেন, তখন সেই সমস্ত ছাত্ররা বা সেই সব স্টুডেন্টরা যারা ভিসিকে ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়ে কটু কথা বলার অপরাধে, যাকে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের মধ্যে ঢোকাটাই কোর্টের পক্ষ থেকে বারণ করা হয়েছিল যে তারা ঢুকতে পারবে না, তারা এসে হাতে ফুলের তোড়া নিয়ে নতুন ভিসিকে স্বাগত জানাচ্ছেন। দেখা যাচ্ছে সেখানকার কাউন্সিলররা আসছেন স্বাগত জানাতে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো মানে এটা না আমার কাছে কাম্য এই ক্ষেত্রে। কেন যিনি এসেছেন এখানে, অ্যাকচুয়ালি প্রফেসর আশুতোষ ঘোষ কিন্তু আমার অনেক দিনের পরিচিত ব্যক্তি। মানে উনি ডিন ছিলেন, আমিও ডিন ছিলাম। আমি ডিন হিসেবে ভালো সম্পর্কই ছিল, কিন্তু আজকে সম্পর্কতে তো চিড় ধরে গেছে। কারণ হচ্ছে, চিড় ধরাটার কোনো কারণ নয় যে আমার জায়গায় ও এসেছে বলে, একদমই নয়। মানুষ কোনোদিনই একটা চেয়ারে অনেক দিন থাকে না, চলে যায়। আমার তো 2.5 বছর হয়ে গেছিলো, আর 1.5 বছর হলে 4 বছরই হয়ে যেত। সমস্যাটা হচ্ছে পথটা, কোন পথে আসা, কিভাবে আসা, যে একটা হায়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়ে থেকে, এইগুলো আর কি। এবার মজার ব্যাপার যেটা, যে আরও প্রকট করে দিল যে রুলিং পার্টি যে চাইছে আশুতোষ ঘোষকে, সেটা প্রকট করে দিল। যেদিন ইন্টারভিউ হলো তার পরদিন ওদের জাগো বাংলা বা কি আরও কী আছে পত্রিকা, তাতে বেরিয়ে গেল লিস্টে যে অমুক জায়গায় অমুক ভিসি, তমুক জায়গায় তমুক ভিসি। তখনও ভিসির কাগজে সইই হয়নি, এটা বেরিয়ে গেল পাবলিক মিডিয়াতে। তার সঙ্গে আমার কাছে 2টো চিঠি চলে এলো, প্রফেসর আশুতোষ ঘোষ ভাইস চ্যান্সেলর। এটা তো আমি জল করছি, আমার কাছে ওই 2টো চিঠি কিন্তু আমার নিজের জিম্মায় রাখা আছে এখন। তাহলে কি আপনার মতে ভবিষ্যতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোনো পরিবর্তন প্রয়োজন হতে পারে? আসলে কি জানো তো, এইবারের যে উপাচার্য নিয়োগটা যেটা হয়েছে না, সেটা কিন্তু আসলে নিয়ম নয়। এই নিয়ম কিন্তু নিয়ম নয়। ইউজিসির একদম নির্দিষ্ট নিয়মই আছে যে কিভাবে হবে। হ্যাঁ, ইউজিসির কে থাকবে কমিটিতে, কি হবে, আলাদা নিয়ম আছে। কিন্তু এটা হয়েছে যে এটা যেহেতু একটা কেস হয়ে গিয়েছিল, যেহেতু প্রথম থেকে এটা কোর্ট কেসে দাঁড়িয়ে গেল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তাই কোর্টের অর্ডারে এই ধরনের ভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে। সেজন্য ভবিষ্যতে কি বলবো, ভবিষ্যতে যদি ঠিকঠাক নিয়ম মেনে হয়, আমার মনে হয় একটা সিস্টেম বা একটা সমাজে যথার্থ পরিবর্তন না হলে পরে
কোনোদিনই সঠিকভাবে বিচার হবে কিনা সন্দেহ আছে, কারণ সবসময় যে রুলিং পার্টিতে থাকে তার একটা প্রভাব এসে পড়তেই থাকে সিলেকশন কমিটির উপরে পড়তে থাকে। আর এরা নেকেডলি করছে জিনিসটা, ওপেনলি করছে। তাদের এই যে একেবারে মানে প্রফেসরই নন এমন লোক সিলেকশন কমিটিতে থেকে যাচ্ছে, এগুলো তো খুব আশ্চর্যের বিষয়। এগুলো তো ইউজিসি রুলে নেই তো এই ধরনের জিনিসগুলো। তারপরে তোমার এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললাম, যে নোডাল ইনস্টিটিউটে রয়েছেন অথচ অ্যাপ্লাই করছেন, এগুলো তো নিয়মের মধ্যে পড়ে না। ডেফিনেটলি এগুলো নিশ্চয়ই পরবর্তীকালে ইউজিসি নিয়মের মানলে হয়তো সেক্ষেত্রে এগুলো নিয়ে কথা বলা যায়, উচিত। ম্যাডাম, আপনাকে আরেকটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, যে আপনি একটু আগে বললেন যে যখন ভিসির নিয়োগ হয়েছে, ভিসিকে যখন এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে, তখন তাদেরকে ভিসির যোগ্যতা পরীক্ষা করার মতো উচ্চতায় উঠতে হবে। সেখানে দাঁড়িয়ে যারা এই মানে ইন্টারভিউ কমিটিতে ছিল তাদের সেই যোগ্যতাই ছিল না, সেটা আপনি খবর পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে আপনি 2.5 বছর ভিসি হিসেবে দায়িত্ব সামাল দিয়েছেন এবং সাধারণ মানুষের একটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওপর নতুন করে ভরসা বা বিশ্বাস জেগে উঠছিল যে এইবারে একটা শক্ত হাতে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়েছে, যে মানে ছেলে মেয়েদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, যে পার্টির মিছিলে চলো, সেটা না করে তাকে আগে পরীক্ষা দাও, পড়াশুনো করো, সেইটা বলবার মতো শক্ত মানুষ এসেছে। যদি সাধারণ মানুষের যখন এই বক্তব্য ছিল, সেখানে দাঁড়িয়ে আপনাকে সরিয়ে দেওয়া হলো, যদি আপনি এতই অযোগ্য ছিলেন, তাহলে 2.5 বছর ধরে আপনার হাতে ভিসির দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে কি করে এই সরকার বসেছিল? না, নিশ্চিন্তে বসে থাকেনি তো। কে বলেছে তোমায় নিশ্চিন্তে বসেছিল? একদম নিশ্চিন্তে বসে থাকেনি। অহরহ ঝামেলা করার চেষ্টা করেছে প্রথম দিকে, কন্টিনিউয়াস মামলার মধ্যে জড়িয়ে রেখেছে আমাদেরকে, চ্যান্সেলর স্যারকে। নিশ্চিন্তে না, কখনোই এটা ভুল ধারণা, নিশ্চিন্তে নয়। তারা তাদের সংগঠন দিয়ে ঝামেলা করার চেষ্টা করেছে, ছাত্র সংগঠন দিয়ে ঝামেলা করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো আলটিমেটলি টেকেনি। এই কারণ হচ্ছে মানে ব্যাপক জনপ্রিয়তা। আমি আসলে যখন যাই না, সব সত্যি কথা বলতে কি জানো, সাধারণ মানুষগুলো কোনো না কোনো একটা পার্টির শেল্টার নেয় সিকিউরিটির জন্য, কিছু পাওয়ার আশায়। তা আমি গিয়ে দেখেছিলাম যে প্রফেসরদের প্রমোশন হয়নি, অফিসারদের প্রমোশন হয়নি, নন টিচিংদের প্রমোশন হয়নি, সব বসে আছে, অনন্তকাল প্রমোশন হয়নি। আমি সেগুলো সমস্ত গিয়ে করেছি। কি কি ওদের দাবি, ন্যায্য দাবি, যুক্তিসঙ্গত দাবি, ওগুলোকে আমি সিন্ডিকেটে নিয়ে গিয়ে সব পাস করিয়েছি, সবগুলো করেছি। সমস্ত প্রমোশন অলমোস্ট, টেকনোলজি ছাড়া সমস্ত প্রমোশন কমপ্লিট। নন অফিসারদের এক একজনের 3টে করে ধাপ প্রমোশন হয়েছে। নন টিচিংদের দারোয়ান থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে 56-60 জন মতন। এগুলো যখন তারা পেলেন আমার থেকে, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কি মনে হবে, যে ম্যাডাম আমাদের জন্য কাজ করছেন। সেটা সিপিএমেরও মনে হবে, সেটা তৃণমূলেরও মনে হবে, সেটা বিজেপিরও মনে হবে। কেন, তাদের উদ্দেশ্যটা কি? তারা যখন একটা কিছু সংগঠন করে না, তারা কিছু পাওয়ার আশায় করে, যে আমার অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয়। তা আমাকে দিয়ে ওদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছিল, সুতরাং ওরা আমার পাশে ছিল। তাই সরকার ঝামেলা অহরহ করে যাওয়ার চেষ্টা করেনি তা না, তার সংগঠনের মধ্যে দিয়ে করেছে বিভিন্ন। লাস্টলি এখন তুমি বলতে পারো যে মমতা ব্যানার্জি কি ডাইরেক্ট করেছে? ডাইরেক্ট ওরা করেন না, সংগঠনের মধ্যে দিয়ে। এই যে বললাম 12:30 পর্যন্ত রাত্রি আটকে রেখে দিয়েছিল একবার 6.5 ঘন্টা গাড়িতে। ভাবা যায় যে জল খেতে পাচ্ছি না, টয়লেটে ওয়াশরুমে যেতে পারছি না, 6.5 ঘন্টা কেন, 15 ঘন্টা বোধহয় থাকতাম। তো যাই হোক, এই সব জায়গায় আমি লড়াই করেছি ব্যাপক মানুষের সমর্থন নিয়ে, কারণ আমি এসে দেখেছি যে না পাওয়ার একটা বিশাল ক্ষোভ রয়েছে সবার ভেতরে। যে ধরো আমাদের ইউনিভার্সিটির একটা পিছন দিকের দরজা আছে, যেটা তোমার মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটির মাঝখানের যে রাস্তাটা, সেই রাস্তার উপরে একটা আমাদের ইউনিভার্সিটির ওই উইংয়ে একটা স্টেট ব্যাংক আছে। এবার সেই স্টেট ব্যাংকে যেতে গেলে ওইখানে একটা দরজা ছিল, তাহলে ওখান দিয়ে গিয়ে স্টেট ব্যাংকে চলে যেতে পারতো, টাকা তুলে নিয়ে চলে এলো। সেটাকে আগের কোনো এক ভাইস চ্যান্সেলর সেটাকে বন্ধ করে দিয়েছিল, একেবারে পাঁচিল তুলে, সিকিউরিটি প্রবলেম। এবার তার ফলে তাদেরকে বেরোতে গেলে একদম মেন কলেজ স্ট্রিট দিয়ে গিয়ে তারপরে ঘুরে যেতে হলো। আমি যাওয়া মাত্রই আমাকে বললো, ম্যাডাম আপনি আমাদের এই গেটটা খুলে দিন। আমি ভালো করে সব দেখে শুনে রেজিস্ট্রারকে নিয়ে আলোচনা করে উইদিন যেদিন বলছে তার 7 দিনের মধ্যে সব গেটটা ওই পাঁচিল ভেঙে
কোলাপসফেল গেটটা অলরেডি ছিল, সেটাকে খুলে দিয়ে সেখানে দারোয়ান বসিয়ে দিয়ে একদম ওদের ঠিকঠাক করে দিলাম। কি আনন্দ সবার, যে ম্যাডাম আমাদের কি আনন্দ হলো, একটু চা খেতেও আমরা এখন যেতে পারবো। তারপর নিচে আমাদের একটা ছিল, তোমার একটা আমাদের ওটা হচ্ছে এপি মেজর বলে, মানে প্রচুর খাতা, পরীক্ষার খাতাগুলো জমা হয় ইউজির। সেই এপি মেজরটা না একবারে ভূতের বাসার মতন ছিল, ভাঙা চোরা, এদিকে ধরো ভিসির ঘর বা যাবতীয়টা খুব সাজানো, কিন্তু ওখানটায় খুব খারাপ। ওখানে যখন বাইরের টিচাররা যাচ্ছেন তাদের মনে হচ্ছে কি ইউনিভার্সিটি রুম কেন, এটা মনে হবে। আমি একদিন ওর ভেতরে ঢুকেই ওখান থেকে ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, করে বললাম অবিলম্বে এক্ষুনি তুমি এগুলোকে সব সারিয়ে ফেলো, যাও দেখবে শ্বেতপাথরের মেঝে হয়ে গেছে, সুন্দর সুন্দর ঘর হয়ে গেছে, প্রত্যেকের ভালো জায়গা হয়ে গেছে। তাহলে ওখানে যতগুলো মানুষ কাজ করছিল তারা হ্যাপি, তারা প্রচণ্ড খুশি হলো। এবার যারা দাঁড়িয়ে খাতা নিতেন বাইরের কলেজ, ইউজি কলেজগুলো, যে আমাদের 160 ধরো 160 বা এরকম কলেজ আছে, ইউজি কলেজের টিচাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতা নিত, পা ব্যথা হয়ে যেত। আমিও নিয়েছি একখানে, সেখানে বসার ব্যবস্থা করা, চেয়ার দিয়ে দেওয়া, পেডেস্ট্রাল ফ্যান দিয়ে দেওয়া। তার ফলে ইউনিভার্সিটির একটা প্রো পিপল অ্যাপ্রোচ, আমি একাই যে করছি তা না, আমার সঙ্গে একটা টিম কাজ করছে সবসময়। এইগুলো পেয়ে হলো কি বিশ্ববিদ্যালয়ের এই 95% সাপোর্ট। তার জন্যই তারা সবসময় অহরহ ঝামেলা করতে চেয়েও আলটিমেটলি বিশেষ কিছু করে উঠতে পারেনি। শেষটা যেটা হলো যে এই পরীক্ষাকে কেন্দ্র করে, তোমরা সবাই জানো সেটা, যে প্রতিষ্ঠা দিবসের পরীক্ষা, সেটা তো একবার তুলকালাম অবস্থা হলো। তারপরে ধরো ওই তোমার বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়ে ঘটনা, ইত্যাদি নানা ঘটনায় যখন আমি ওই স্বাধীন চেতা মানসিকতায় একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সবাই আমার পাশে, সিন্ডিকেট পাশে, অফিসাররা পাশে করলাম, তখন বিশ্ববিদ্যালয়ের মানুষজন ভালোবাসবে না তো কী করবে, সরকার বিরোধিতা করলেও। তাই সরকার নিশ্চিন্তে বসে থাকেনি। কিন্তু উপাচার্য নিয়োগের সময় তো দেখা গেল যে যেটা ইউজিসির যেটা আইনগুলো রয়েছে, ইউজিসির যে সমস্ত উপাচার্যের নিয়োগের জন্য যেসব আইনগুলো প্রয়োগ করা হয়, সেই আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করাই হলো না। না, সেটা করা হলো না। ধরো একটা কমিটিতে 5 জন আছেন, তার মধ্যে সবাইকেই অন্তত ইউজিসির নিয়ম মেনে হওয়া দরকার। সেখানে দেখা গেল যে আমি জানি আমার যে কমিটি ছিল তার মধ্যে ছিলেন একজন যিনি প্রফেসর হনইনি কোনোদিনও, তিনি কমিটি মেম্বার, এরকম হয়েছে। আরও আরেকজন কোথাও আছেন, তার হয়তো 4-5 বছর হয়েছে মানে প্রফেসর 10 বছর মিনিমাম না হলে তাকে সিলেকশন কমিটিতে রাখাই উচিত নয়। এসব হয়েছে আর কি। তো এই যে সিদ্ধান্ত আজকে হলো, তাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভিত্তি তো নড়বড়ে হয়ে গেলই, কিন্তু সবথেকে বেশি যেটা মানে আপনার সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, আপনিও বলেছিলেন যে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো যেসব ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে পড়তে আসে। আপনি কি সমর্থন করেন? সত্যিই তাই। মানে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ের অটোনমি মেনে যে কোনো একাডেমিশিয়ান, এই প্রফেসর আশুতোষ ঘোষের যদি মানে আমি অন্য সাইডটা ছেড়ে দিলাম, ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব একটা তো খারাপ কিছু না, ঠিকঠাকই, মানে একজন প্রফেসর মানে উপযুক্ত একজন 10 বছরের, মানে আমারই মতন 14-15 বছর বোধহয় আরও বেশি হতে পারে প্রফেসর, ডিনও ছিলেন 3 বছর। কিন্তু মাথাটা কারুর কাছে বিক্রি করা নয়, এটা হওয়া দরকার। একেবারে মাথাটা কারুর কাছে আমি বিক্রি করব না। আমি আমার স্ট্যাটুট একটা অর্ডিন্যান্স যা বলবে আমি সেভাবে কাজ করব, আমার সিন্ডিকেট যা বলবে আমি তাকে নিয়ে চলবো, এবং সিন্ডিকেটের মানুষগুলো উপযুক্তভাবে নির্বাচিত, এবং আমার স্টেক হোল্ডার্সরা আমাকে পথ দেখাবে। এইটা যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয় স্মুথ রান করবে। পরীক্ষার রেজাল্ট বেরোতো টাইমে, রেজাল্টের সঙ্গে সার্টিফিকেট, এক হাতে রেজাল্ট আর এক হাতে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। এটা কি আমি করছি? কন্ট্রাস্ট ডিপার্টমেন্ট করছে, যে কন্ট্রাস্ট ডিপার্টমেন্ট অসম্ভব ভালোবাসতো আমাকে প্রত্যেকে, কারণ যখনই এসেছে যে কাজের জন্য এসেছে আমার কাছ থেকে কোঅপারেশন পেয়েছে। কারণ আমার বক্তব্য হচ্ছে মাথাটা যেটা হয়, ইউনিভার্সিটির মস্তিষ্ক যেটা মাথা, মানে ভিসি, তার মাথাটা যেন কোথাও বিক্রি করা না থাকে। এটা হলেই আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুচারুভাবে তৈরি হতে পারে, আর তা নইলে তো পার্টি অফিস হয়ে যাবে না। ম্যাডাম, এই সব কিছুর পরেও মানে আপনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ভিসি ছিলেন, সেখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো,
তাতে হয়তো শাসক দলের মনে হলো খুব আপনাকে জব্দ করা গেল, কিন্তু তারপরে হঠাৎ করে দেখা গেল যে 2025 সালের সেরা বাঙালির সম্মান হিসেবে, সেরা প্রশাসক হিসেবে আপনি সম্মান পেলেন। এবং তারপরে আমি আপনাকে একটু পড়ে শোনাই যে কীরকম ধরনের মানে তারপরে যে কমেন্ট এসছে ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমে যখন এই বিষয়টা ছড়িয়েছে তখন কমেন্ট এসছে, সেগুলো একটু পড়ে শোনাই কয়েকটা। যে শান্তা দত্তকে সেরা বাঙালি হিসাবে বেছে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে মেরুদণ্ড সোজা রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাওয়া এক অনন্য কৃতিত্বের অধিকারী। উনি দেখিয়ে দিয়েছেন এই রাজত্বেও কর্তা ভেজা না হয়েও অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায়। ওনাকে দেখে অন্যান্য অনেক জায়গার অ্যাডমিনিস্ট্রেটররা যদি শিক্ষা নেন সেটা রাজ্যের পক্ষে মঙ্গলকর হবে। আবার কেউ বলেছেন এনার সম্মানে আমরাও সম্মানিত, কারণ এনার সঙ্গে আমাদের সরকার যা দুর্ব্যবহার করেছে তাতে আমরা বাঙালিরা এবং আপামর সভ্য মানুষ অসম্মানিত হয়েছিলাম। এইভাবে রাশি রাশি কমেন্ট এসছে যেখানে সকলে আপনার এই সেরা প্রশাসক হিসেবে সম্মান পাওয়াটাতে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এবং যেটা আমরা জানতে পারছি যে এই বিষয়টাও নাকি পুরো ভোটিংয়ের মাধ্যমে হয়েছে, সাধারণ মানুষ আপনার পক্ষে ভোট দিয়েছেন যে আপনাকে এই সম্মানটা দেওয়া হোক। এটা পুরোপুরি বিষয়টা একটা অদ্ভুত সমাপতন যে আপনাকে যদি পাহাড়ের চূড়ো থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে বা সাধারণ মানুষ আপনাকে আবার পাহাড়ের চূড়োয় তুলে দিচ্ছে, মানে সরাসরি যেন একদম চোখে চোখ রেখে লড়াই হয়ে গেল ব্যাপারটা। সেটাই তো আসলে যখন আমি এলাম না ওখান থেকে, এবং তারপরে যখন আমি শুনতে পাচ্ছি যে ওখানে এইসব ঘটনা ঘটছে, পার্টির লোকেদের দৌরাত্ম্য বাড়ছে, আমি তো 2.5 বছর ধরে বিশ্ববিদ্যালয়টাকে সুন্দরভাবে গাইড করার চেষ্টা করেছি, নিজে 1 পয়সা মাইনে না নিয়ে। এটা সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয়। ওন ফান্ড থেকে মাইনে দেওয়ার জন্য বলেছিল তো সবাই, আমি রিফিউজ করেছি। সেটা আমি আমাদের হায়ার এডুকেশন স্পেশাল সেক্রেটারি শুনে তো মাথায় হাত দিয়ে বসেছিল যে সরকার তো জানে না এটা, তুমি তো সরকার, তুমি বলে দিও, তাকে বলেছিলাম। তো যখন মনে খুব কষ্ট পাচ্ছি এটা নিয়ে, আর ভাবছি যে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে পড়ানোর মধ্যে মনকে দিয়ে রাখি, কিন্তু পারছি না দিয়ে রাখতে, কারণ আমার কাছে কানে চলে আসছে খবরগুলো, তো ভীষণ কষ্ট হচ্ছে। আরও কত কিছু তুমি চিন্তা করে দেখো ল ডিপার্টমেন্টের কী অবস্থা ছিল, মানে দুর্নীতির ইঞ্চকে রক্তটুকু শুধু দেখতে পাচ্ছিলাম, আর বাকি দুর্নীতিটা তলায় ছিল। যখন ওখানে একটি মেয়ে গ্যাং রেপ হলো সাউথ কলকাতা কলেজে, সেইটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে আমি প্রচুর দুর্নীতির খবর পেয়ে গেলাম। আমি লটাকে ঢেলে সাজাতে শুরু করলাম, ল ডিপার্টমেন্টের নতুন ডিন নিয়োগ করলাম, নতুন সেক্রেটারি নিয়োগ করলাম। লয়ের 14টা আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ আছে, তাদের সবাইকে আমি সিন্ডিকেট রুমে ডেকে এনে মিটিং করলাম, এবং সবাই ছিল সেখানে, আমাদের সেক্রেটারিরা সবাই ছিল, সায়েন্স, আর্টস, ল। এবং তারা কি বলে গেছিলো যেন আমাকে বলেছিল যে এবার বোধহয় ল একটা আলোর শিখা দেখতে পাচ্ছে মুক্তির, এই কথা প্রিন্সিপালরা বলে গেছে আমাকে। এসবগুলো মনে পড়ে খুব কষ্ট হচ্ছে যে অসমাপ্ত কাজগুলো আমি আরেকটু করতে পারতাম। তো দুর্নীতি বিরোধী একটা মানে জনমত নিয়ে কাজ করা চলছিল, তা কষ্ট পেতে পেতে হঠাৎ এই খবরটা আমার কানে এলো, যেন আমাকে এবিপি থেকে জানানো হলো যে সেরা বাঙালি দক্ষ প্রশাসক হিসেবে এবারে ভোটিংয়ের মাধ্যমে আমার নাম নাকি তাদের কাছে গেছে। আমি তো চমকেই গেলাম একদম, যে বাপরে বাপ, সেই প্রশাসক যাকে প্রশাসকের পোস্ট থেকে সরিয়ে দিয়েছে আজকে, সুপ্রিম কোর্ট সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আর কি, তাকেই জনতা দক্ষ প্রশাসক হিসেবে বেছে নিল আজ। এবং সেটাই যখন সেরা বাঙালিতে গিয়ে পৌঁছেছে, তখন সত্যি কথা আমার কষ্টের মধ্যেও মনটা খুব আনন্দ হলো। ওরা যখন আমাকে এটা দক্ষ প্রশাসক বাছছে না, তখন কিন্তু আমি ভিসি ছিলাম, কিন্তু চলে যেতে পারি জানে, কিন্তু যখন চলে গেছি এটা জানার পরেও ওরা বললো আমরা তো ভিসি হিসেবে আপনাকে করিনি, আমরা প্রফেসর শান্তা দত্তকেই করেছি দক্ষ প্রশাসক হিসেবে, কারণ পাবলিকের পলিগে আপনি এসছেন। এবং আলটিমেটলি সেটা আমার কাছে সত্যি কথা একটা জবাব তো বটেই, সরকারের মুখের উপর একটা জবাব তো নিশ্চয়ই 100 বার, কেননা এটাতে আমার যারা আমাকে ভালোবাসে তাদের মনটা যে তারা যে কত খুশি হয়েছে এটাতেই আমি খুশি, মানে ওরা আমাকে যারা ভালোবাসে তারা খুশি হয়েছে বলে আমিও খুব খুশি স্বাভাবিকভাবেই। এর আগেও আপনার সঙ্গে এই নিয়ে আমাদের কথা হয়েছিল যে একটা গ্রাসরুট লেভেল থেকে আস্তে আস্তে শিক্ষার স্তরটা ওপর দিকে ওঠে, তো সেই গ্রাসরুট লেভেলেই যদি শিক্ষক নিয়োগে এত দুর্নীতি হয় তাহলে ছেলেমেয়েরা কীভাবে শিক্ষা পাবে, কীভাবে ইউনিভার্সিটিতে আসবে? তো সেখানে শিক্ষকদেরকে এতদিন দেখছিলাম আমরা রাস্তায় বসে রয়েছে, এবং এসএসসির যে ফল প্রকাশ হলো
2025-এ, তাতে দেখা গেল যে এমন প্রচুর লোকজনের নাম রয়েছে যাদের নাম কিন্তু থাকারই কথা নয়। সুপ্রিম কোর্ট থেকে যাদের টেন্টেড দাগি বলে বাতিল করে দেওয়া হয়েছিল যে তারা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের অনেকের নাম যে শুধু এসছে পরীক্ষায় ফলে তা তো নয়ই, তাদেরকে ইন্টারভিউয়ের জন্য পর্যন্ত ডাকা হয়েছে এবং সেটা নিয়ে আবার নতুন করে একটা মামলা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মানে গ্রাসরুট লেভেল থেকে আজকে ঠিকঠাক শিক্ষক, যারা যোগ্য শিক্ষক তাদেরকে নিয়োগ না করে যারা টাকা দিয়ে অযোগ্য শিক্ষক তাদেরকে নিয়োগ করা হলো। এখন ইউনিভার্সিটি লেভেলে যখন হায়ার স্টাডিজের দিকে ছেলেমেয়েরা এগোচ্ছে, সেখানে একজন দক্ষ প্রশাসককে জোর করে সরিয়ে দিয়ে সেখানে একজন প্রশাসককে এমন আনা হলো যিনি একেবারেই পার্টির কথায় ওঠেন বসেন চলেন। এই বিষয়টা কি খুব মেথডিক্যালি শিক্ষার কোমর ভেঙে দেওয়া হচ্ছে না? মানে রাজ্য সরকার খুব দায়িত্ব নিয়ে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলছে না? দেখো, একটা সমাজের না শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো কিন্তু অত্যন্ত দুর্বল জায়গা এবং অত্যন্ত মানে ইম্পর্ট্যান্ট জায়গা। আর এই দুটোতেই কিন্তু যে সরকার যখন একটা সমাজকে পুরো কবজা করতে চায়, অন্যায়ভাবে কবজা করতে চায়, তখন এই দুটো জায়গাতেই তারা আঘাত করে। আমরা নিজেরাই দেখেছি যে স্বাস্থ্যর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে। অভয়ার মৃত্যুটা কিন্তু ওটা একটা একটা ধর্ষণের কেস নয়। অভয় একটা অন্যায়ের প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদের জন্যই তাকে মরতে হয়েছিল। অভয়কে আমি শহীদ বলতে পারি। আর সেটার মামলা করতে, সেটার সুগমোটো মামলা কোথায় গিয়ে পৌঁছেছে আমরা সবাই জানি। তারপরে আবার যারা গণ আন্দোলন করেছিল তাদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে তাদেরকে নানাভাবে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে যাতে ভবিষ্যতে কেউ প্রতিবাদ আন্দোলনে আর না যেতে পারে, ভয় পেয়ে যায়, এটাই তো টার্গেট। শিক্ষার ক্ষেত্রে দেখো, আমার খুব মনে পড়ে, তোমার নিশ্চয়ই মনে আছে যে হীরক রাজার দেশে বলে একটা সিনেমা হয়েছিল সত্যজিৎ রায়ের। তাতে বলছেন উদয়ন পণ্ডিতকে বলছে আজ থেকে যে এসছে রাজার মানে দূত, শেষ হচ্ছে আজ থেকে পাঠশালা নাই। তা এই যে পাঠশালা তুলে দিচ্ছে, যত জানে তত কম মানে, অত্যন্ত দামি ওই কথা সত্যজিৎ রায় ওই সিনেমা ইউজ করেছেন। ঠিক তাই, শিক্ষার মেরুদণ্ডটাকে ভাঙতে একেবারে ছোট থেকে শুরু করা হয়েছে। একদম যখন টিচাররা রাস্তায়, ক্লাস হয় না, টেন্টেড টিচার, মানে টেন্টেড টিচারের টেন্টেড লিস্ট দেখতে যায়, এটা কোনো সভ্য দেশে হতে পারে মানে আমার জানা নেই। মানে এত বড় ডিজাস্টার ইতিহাসে কোথায় আর কোনো দিন হয়েছে বলে জানা নেই। 26,000-এর চাকরি চলে গেল কি না টেন্টেড লিস্ট দেয়নি বলে। টেন্টেড লিস্ট মানে যে শিক্ষক হওয়ার যোগ্য না সে ছাত্র পড়াতে যাচ্ছে। আবার এখন অযোগ্য শিক্ষকদের যোগ্য প্রমাণ করার জন্য রাস্তা বার করা হয়েছে। আবার বিশ্ববিদ্যালয়ের অগণিত মানুষের কাছে যদি ভোট নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে তারা কি চাইতো আর কি তাদের হলো। সুতরাং অবশ্যই জাতির মেরুদণ্ডকে ভাঙতে গেলে শিক্ষার ওই আজ থেকে পাঠশালা নাই, যত জানে তত কম মানে, সেই অবস্থায় নিয়ে যাচ্ছে।